আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরি, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে ক্লাস নেব বিবিএস পাস কোর্সের শিক্ষার্থীদের। আজকে আমার পড়ানোর বিষয় ব্যবসায়ের আইনগত পরিবেশ। এটা হলো তৃতীয় পত্র। ব্যবসায় আইনগত পরিবেশ বিষয় থেকে আমি যে অধ্যায়টি পড়াবো সেটা হলো স্বেচ্ছাসায় বা স্বাধীন সায়। স্বেচ্ছাসায় ও স্বাধীন সায় অধ্যায়টি থেকে যে টপিকগুলো আলোচনা করব সেটা হলো প্রতারণার অপরিহার্য উপাদান এবং প্রতারণার পরিণাম, মিথ্যা বর্ণনার আবশ্যকীয় উপাদান, প্রতারণা ও মিথ্যার পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। প্রথমেই আমরা আলোচনা করব প্রতারণা। আমরা প্রতারণা বলতে স্বাভাবিকভাবেই বুঝে থাকি যে কাউকে ঠকানো, কাউকে স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত থাকার জন্য তার সাথে বিভিন্ন ধরনের প্ররোচনা করে তাকে বিভিন্ন কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে পিছিয়ে নেওয়া। এখন চুক্তির ক্ষেত্রে দুটি পক্ষ থাকে। যখন দুটি পক্ষ বা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বা এক পক্ষ অন্য পক্ষকে তার উদ্দেশ্য থেকে পিছিয়ে যাওয়ার জন্য অথবা এক পক্ষ তার উদ্দেশ্য হাসিল করার জন্য যে অসৎ উপায় অথবা মিথ্যা অথবা ছদ্মবেশের আশ্রয় গ্রহণ করে, তখন সেটা হয় প্রতারণা। আচ্ছা, চুক্তিভুক্ত এক পক্ষ অন্য পক্ষকে তার ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত করার লক্ষ্যে সাধারণত প্রতারণা করে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রতারণা স্বাভাবিকভাবে কাউকে ঠকানো বা ঠকানোর উদ্দেশ্যে এক পক্ষ আরেক পক্ষকে অথবা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে তার উদ্দেশ্য থেকে বঞ্চিত হওয়ার জন্য বা দূরে সরে আসার জন্য বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করে থাকে। সেটা হতে পারে ছলনা, সেটা হতে পারে মিথ্যাচার, সেটা হতে পারে একটা ছদ্মবেশ অথবা বিভিন্ন ধরনের মিথ্যা ভাষণ, কুটিলতা, এগুলো আশ্রয় গ্রহণ করে থাকে। মোট কথা, তার সঠিক উদ্দেশ্য থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন ধরনের প্রবঞ্চনার পথ বেছে নেওয়া, এটাকেই বলা হয় প্রতারণা। আমরা এখানে ডেনি ভার্সাস পিক কেস 337374 মামলার বিচারক লর্ড হার্শেল বলেন, বা তার হার্শেলের মতে তিনি বলেন, প্রতারণা তখনই প্রমাণিত হবে যখন দেখা যাবে কোনো মিথ্যা বর্ণনা জানা অবস্থায় বা এর সভ্যতা সম্পর্কে কোনো বিশ্বাস ছাড়াই অথবা সত্যাসত্য জানার বিষয়টি অগ্রাহ্য করে প্রকাশ করা হয়ে থাকে। তখনই সেটা প্রতারণা বলে বিবেচিত হবে। এটা হলো একজন মামলার বিচারকের বক্তব্য। যে বক্তব্যটা কি? এটা প্রতারণা তখনই প্রমাণিত হবে যখন দেখা যাবে কোনো মিথ্যা বর্ণনা জানা অবস্থায় অথবা এর সভ্যতা সম্পর্কে কোনো বিশ্বাস, এর সত্যতা সম্পর্কে কোনো বিশ্বাস ছাড়াই অথবা সত্যাসত্য জানার বিষয়টি অগ্রাহ্য করে প্রকাশ করা হয়। মানে আমি জানি জিনিসটা মিথ্যা, তারপরেও সেটাকে আমি কি করব, সত্য হিসেবে বর্ণনা করব, অথবা যে বিষয়টা বলা হয়েছে সেটার বিষয়বস্তু আমি খতিয়ে দেখব না, অথবা সত্যাসত্য বিষয়টি অগ্রাহ্য করে সেখানে প্রকাশ করা হয়। এটাই হলো প্রতারণা। আচ্ছা, প্রফেসর অ্যানসন বলেন, অভিযোগকারী পক্ষকে যে পক্ষকে প্রতারিত করা হয়েছে সেটা হলো অভিযুক্তকারী পক্ষ।
কোনো কার্য সম্পাদনে উদ্বুদ্ধকরণের জন্য কোনো ঘটনা মিথ্যা জেনেও তা সত্য বলে বিবরণ দেওয়াকেই প্রতারণা বলা হয়ে থাকে। মানে কোনো ঘটনা মিথ্যা কিন্তু সেটা জেনেও তাকে সত্য বলে উদ্বুদ্ধ করা হয়েছে, এটাই হলো প্রতারণা। এটা হলো প্রফেসর অ্যানসনের মতে। আচ্ছা, 1872 সালের চুক্তি আইন অনুযায়ী 17 নম্বর ধারায় বিভিন্ন প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই সংজ্ঞাতে বলা হয়েছে যে চুক্তির এক পক্ষ কর্তৃক, সাধারণত চুক্তি আমরা জানি চুক্তিতে, যে কোনো চুক্তিতে দুইটি পক্ষ থাকে বা একাধিক পক্ষ থাকে, তার কর্তৃক বা তার মৌন সমর্থনে বা তার প্রতিনিধি কর্তৃক কোনো পক্ষকে বা তার প্রতিনিধিকে প্রবঞ্চনা করার উদ্দেশ্যে অথবা তাকে চুক্তি সম্পাদনের জন্য প্ররোচিত করার জন্য নিম্ন বর্ণিত যে কোনো কাজ অবলম্বন করা হলেই তাকে প্রতারণা বলা হয়ে থাকে। এখানে কি বলা হয়েছে যে চুক্তির এক পক্ষ কর্তৃক, যে কোনো পক্ষ কর্তৃক বা তার মৌন সমর্থনে অথবা তার প্রতিনিধি কর্তৃক অন্য কোনো পক্ষকে বা তার প্রতিনিধির প্রবঞ্চনা করার উদ্দেশ্যে অথবা তাকে চুক্তি সম্পাদনের জন্য প্ররোচিত করার জন্য নিম্নলিখিত যে কোনো কাজ অবলম্বন করা হলেই তাকে প্রতারণা করা হবে। মানে এই কাজগুলো করার জন্য এখন আমি কিছু পয়েন্ট বোর্ডে লিখে দেখাচ্ছি, যেগুলো করা হলে সেটাকে প্রতারণা বলা যাবে 1872 সালের চুক্তি আইন অনুযায়ী। তাহলে প্রথম যেটা, সেটা হলো কি, আচ্ছা প্রথমটা হলো, 1 নম্বরটা হলো যা সত্য নয় এবং ব্যক্তি নিজেও সত্য বলে বিশ্বাস করেন না, এ বিষয়ে অন্য কাউকে সত্য বলে পরামর্শ দেওয়া। এ বিষয়ে পরামর্শ দেওয়া, তার মানে যা সত্য নয় এবং ব্যক্তি নিজেও বিশ্বাস করে না সেই বিষয়ে অন্য কাউকে সেটা সত্য বলে পরামর্শ দেওয়া, এটা হলো একটা প্রতারণা বিষয়। মানে এই ঘটনাটা ঘটলে সেটাকে প্রতারণা বলা যাবে। আচ্ছা, কোনো সত্য সম্পর্কে স্পষ্ট ধারণা, বিশ্বাস থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে গোপন রাখা। কোনো সত্য সম্পর্কে স্পষ্ট ধারণা ও বিশ্বাস থাকা সত্ত্বেও তা সক্রিয়ভাবে গোপন রাখা। মানে কোনো সত্য সম্পর্কে স্পষ্ট ধারণা ও বিশ্বাস থাকা সত্ত্বেও তা সক্রিয় সম্পর্কে গোপন রাখা। মানে যে কোনো একটা ঘটনা ঘটেছে, সেটা সত্য এবং সেটার প্রতি তার একটা বিশ্বাসও আছে, কিন্তু তারপরেও সেটা সে সক্রিয়ভাবে গোপন রেখেছে, এটা এক ধরনের প্রতারণা। পালন করার ইচ্ছা না থাকলেও তা পালনের প্রতিশ্রুতি পালন। পালন করার ইচ্ছা না থাকলেও তা পালনের প্রতিশ্রুতি পালন, যে এমন একটা চুক্তি
সম্পাদন করা হয়েছে, সেটা সে আগে থেকে মনস্থ করেছিল যে সেটা সে পালন করবে না, কিন্তু সেই বিষয়ে সে প্রতিশ্রুতি দিয়েছে। এটা হলো এক ধরনের প্রতারণা। আচ্ছা, প্রবঞ্চনামূলক অন্য কোনো কাজ করা। প্রবঞ্চনামূলক অন্য কোনো কাজ করা, যেখানে ঠকানো বা প্রবঞ্চনা মানে কি, কাউকে ধোকা দেওয়া, এরকম অন্য যে কোনো কাজ করাই হলো প্রতারণা। আচ্ছা, তারপরে আসছে আইন দ্বারা প্রতারণামূলক ঘোষিত কোনো কাজ করা। যেমন আইন দ্বারা প্রতারণামূলক ঘোষিত কোনো কাজ, মানে আইন দ্বারা এই কাজটা প্রতারণামূলক ঘোষণা করা হয়েছে, তারপরেও যদি সেই বিষয়ে সেই ধরনের কোনো কাজ করা হয় বা সেই প্রতারণামূলক মানে বিষয়টাকে নিয়ে কোনো কাজে এগিয়ে যাওয়া হয়, এই এই ঘটনাগুলো ঘটলে বা এই কাজগুলো করা হলে সেটাকে 1872 সালের আইনে দৃষ্টিতে 17 নম্বর ধারায় এগুলো এই কাজগুলো করা হলে সেটাকে প্রতারণা বলে বিবেচনা করা হবে। তাহলে প্রথম কাজটা কি, যা সত্য নয় এবং ব্যক্তি নিজেও সত্য বলে বিশ্বাস করে না, এই বিষয়ে অন্য কাউকে সত্য বলে পরামর্শ দেওয়া। 2 নম্বরটা হলো কোনো সত্য সম্পর্কে স্পষ্ট ধারণা ও বিশ্বাস থাকা সত্ত্বেও তা সক্রিয়ভাবে গোপন রাখা। 3 নম্বর কাজটা হলো পালন করার ইচ্ছা না থাকলেও তা পালনের প্রতিশ্রুতি পালন। প্রবঞ্চনামূলক কোনো কাজ করা, আইন দ্বারা প্রতারণামূলক ঘোষিত কোনো কাজ করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1872 সালে 72 সালের আইনের 17 নম্বর ধারায় প্রতারণা ক্ষেত্রে বলা হয়েছে যে এই কাজগুলো যদি করা হয় তাহলে প্রত্যেকটি প্রতারণা বলে বিবেচনায় আসবে। এখানে আরো 2টি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, সে উদাহরণগুলো দিলে আরো মানে সংজ্ঞাটা স্পষ্ট হবে। যেমন প্রথমটা হলো আবুল তার দীর্ঘদিনের ব্যবহৃত একটি আসবাব মেরামত ও পালিশ করে কাবুলের কাছে নতুন হিসেবে বিক্রি করলো। এক্ষেত্রে আবুল তথ্য গোপন করে কাবুলের সাথে প্রতারণা করেছে। তার মানে এই উদাহরণটা এরকম যে একটি পুরনো আসবাবপত্র বার্নিশ করে বা পালিশ করে সে আরেকজনের কাছে বিক্রি করলো। এই ক্ষেত্রে সে যে জিনিসটি তার পুরানো বা ব্যবহৃত এই তথ্যটা সে গোপন রেখেছে। এই গোপন রাখার কারণে এটা একটা প্রতারণা করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। 2 নম্বর উদাহরণটা কি, আরমান সাহেব তার অফিসের একজন অবিবাহিত কর্মকর্তাকে মেধাবী ও সুশ্রী বর্ণনা দিয়ে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের সাথে বিবাহ দিলেন। এটি প্রতারণামূলক কাজ বলে গণ্য হবে। তাহলে এখানে কি হলো, যে সে জানে যে তার মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী, তারপরেও তার অফিসের একজন কর্মকর্তার সাথে মিথ্যা বর্ণনা দিয়ে তার মেয়েটাকে বিবাহ দিয়েছেন। এটা হলো একটি প্রতারণার সামিল। আচ্ছা, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে প্রতারণাটা কি। আচ্ছা, এখন আমরা পড়ব প্রতারণার অপরিহার্য উপাদান। হ্যাঁ, 1872 সালের চুক্তি আইনের 17 নম্বর ধারায় প্রতারণার বৈশিষ্ট্য বা কিছু উপাদান বর্ণনা দেওয়া হয়েছে। এই উপাদানগুলো এখন আমরা একে একে এখানে বোর্ডে লিখে আলোচনা করব। প্রতারণার অপরিহার্য উপাদান প্রথমটা হলো যে অসত্য বর্ণনা। অসত্য বর্ণনা। 2 নম্বরটা হলো সক্রিয়ভাবে তথ্য গোপন। 3 নম্বরটা হলো পালনের ইচ্ছা ছাড়াই
প্রতিশ্রুতি প্রদান, প্রবঞ্চনামূলক কার্য সম্পাদন, আইন দ্বারা প্রতারণামূলক ঘোষিত কার্য সম্পাদন, 6 নম্বর বৈশিষ্ট্য বা উপাদান হলো প্রতারণাটি চুক্তি সম্পন্নের উদ্দেশ্যেই সম্পন্ন হবে। প্রতারণাটি একটি পক্ষের ক্ষতি করবে। তাহলে আমরা কি দেখলাম যে প্রতারণার যে কিছু উপাদান বা বৈশিষ্ট্য রয়েছে। সেটা প্রথম যে উপাদান বা বৈশিষ্ট্য সেটা হলো অসত্য বর্ণনা। অসত্য বর্ণনাটা কি? যে ব্যক্তি নিজে জানে এবং বিশ্বাস করে যে ঘটনাটা মিথ্যা, তারপরেও সেটাকে সত্য বলে অন্যের কাছে বর্ণনা করা বা গ্রহণযোগ্য করানো, এটাকেই বলা হয় প্রতারণা। হ্যাঁ, এই ক্ষেত্রে একটি উদাহরণ আমরা ব্যবহার করি, সেটা হলো একটি জমির মালিক সে একাই, এমন বর্ণনা করে আবুল কাবুলের কাছে জমিটি বিক্রি করলো। পরে দেখা গেল জমিটির শরিক আবুলের অন্য 2 ভাইও রয়েছে। অসত্য বর্ণনার দায়ে চুক্তিটি বাতিলযোগ্য হওয়ায় কাবুল তা বাতিল করতে পারে। এখন এই যে অসত্য বর্ণনা করেছে আবুল কাবুলের কাছে যে তার আর কোনো শরিক নাই, এক্ষেত্রে পরে দেখা গেল যে তার আরো 2 ভাই এখানে শরিক রয়েছে। তাহলে এই ক্ষেত্রে মিথ্যা বলার জন্য বা প্রতারণা করার জন্য আবুল এই চুক্তিটি বাতিল করতে পারে বা বাতিল করার অধিকার রয়েছে। আচ্ছা, আরেকটি উদাহরণ দেওয়া আছে, একটি কোম্পানির বিবরণ পত্রে কোনো দায়ের কথা উল্লেখ করা হয়নি, যদিও বাস্তবে কোম্পানিটির দায় রয়েছে। কোম্পানির দায় না থাকায় সচ্ছল বিবেচনা করে সাধারণ ক্রেতারা শেয়ার ক্রয় করে। ধার্য হলো কোম্পানিটি অসত্য বর্ণনা করায় ক্রেতা সাধারণ ইচ্ছা করলে চুক্তি বাতিল করতে পারবে। তার মানে হলো জনগণ যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ক্রয় করে বিবরণপত্র দেখে সেখানে সে কোম্পানি প্রচার করেছে তার এই কোম্পানির কোনো দায় নেই, আসলে কোম্পানিটি দায় রয়েছে এবং দায় নেই দেখে ক্রেতা সাধারণ বা জনসাধারণ কোম্পানিটি সচ্ছল ভেবে সেই কোম্পানির শেয়ার ক্রয় করেছে। তারপরে জানতে পারে যে কোম্পানির দায় রয়েছে, তখন কিন্তু ইচ্ছা করলে তারা এই কোম্পানির সাথে যে চুক্তিবদ্ধ হয়েছে বা সদস্য লাভ করেছে শেয়ার হোল্ডার ক্রয়ের মাধ্যমে, এটা তারা বাদ দিতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অসত্য বর্ণনাটা কি। আমি জানি মন থেকে এটা মিথ্যা এবং এটা আমি সত্য বলে কখনো বিশ্বাসই করি না, তারপরেও আমি অন্য কোনো পক্ষকে বা অন্য কোনো ব্যক্তিকে ঘটনাটা সত্য বলে বর্ণনা করব বা বোঝাতে চেষ্টা করব, এটাই হলো মূলত প্রতারণা। আচ্ছা, তাহলে প্রথম ঘটনাটা হলো প্রতারণার উপাদান হলো অসত্য বর্ণনা। তারপরে আসছে সক্রিয়ভাবে তথ্য গোপন। সক্রিয়ভাবে তথ্য গোপন, জেনে শুনে সত্যকে সক্রিয়ভাবে গোপন করা প্রতারণার আরেকটি বৈশিষ্ট্য। সে জানতেছে যে এই ঘটনাটা সত্য, কিন্তু
আমি ইচ্ছা করেই এটা গোপন রাখলাম। গোপন রাখলে তো আর মানুষ সেই তথ্য সম্পর্কে বুঝতে পারবে না, জানতে পারবে না। আচ্ছা, চুক্তি আইনের 17 নং ধারার বৈশিষ্ট্য অনুযায়ী স্রেফ নীরবতা প্রতারণা হিসেবে গণ্য করা হয় না। সজ্ঞানে সত্যকে কারসাজি করে গোপন করলে তা সক্রিয়ভাবে তথ্য গোপন করা বোঝায়। কেউ যদি নীরব থাকে তাহলে সেটাকে প্রতারণা বলা যাবে না, কিন্তু সক্রিয়ভাবে সজ্ঞানে যদি এটাকে কেউ কারসাজি করে তথ্য গোপন করে তবে অবশ্যই এটাকে প্রতারণা বলে ধরা হবে। এখানে একটি উদাহরণ আছে, যেমন আবুল তার পুরানো ফ্ল্যাটে যাওয়া একটি আসবাবপত্র মেরামত ও গালা পালিশ করে নতুন তৈরিকৃত বর্ণনা দিয়ে কাবুলের কাছে বিক্রি করল। এক্ষেত্রে কারসাজি করে তথ্য গোপন করায় তা প্রতারণা হিসেবে গণ্য করা হবে এবং চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হবে। তারপরেরটা হলো পালনের ইচ্ছা ছাড়াই প্রতিশ্রুতি দান। এখন দুই পক্ষের মধ্যে যখন চুক্তি সম্পাদন করতে হয়, হ্যাঁ, তখন কি হয় যে কেউ বা যিনি মানে পালন করবে সেই ব্যক্তি বা এক পক্ষ যদি মনে করে যে না আমি পালন করব না, কিন্তু তার সাথে আমি এই বিষয়ে কথা দিয়ে দিই, হ্যাঁ, এটাকে এক ধরনের প্রতিশ্রুতি বলা হয়ে থাকে, তাহলে সেটা প্রতারণা বলে বিবেচিত হবে। যে সে পালন করার ইচ্ছা নাই, সে করবে না, সেটা আগে থেকেই জানে এবং সিদ্ধান্ত নিয়ে যখন কোনো পক্ষের সাথে সে চুক্তিবদ্ধ হয় সেটা বা প্রতিশ্রুতি দেয়, তখন সেটাকে প্রতারণার শামিল ধরা হয়। এখানেও একটি উদাহরণ আছে, যেমন করিম সাহেব 13ই জুলাই চট্টগ্রামের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। খুলনার একটি সংগঠন তাদের একটি অনুষ্ঠানে একই তারিখে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দানের জন্য করিম সাহেবের সাথে চুক্তি সম্পাদন করল। করিম সাহেব সেদিন খুলনায় থাকবেন না জেনেও চুক্তি সম্পাদন করলেন, এটা একটি প্রতারণা। এর মানেটা হলো কি, করিম সাহেব কিন্তু চিটাগাং একটি অনুষ্ঠানে বক্তব্য দিবেন বলে এক পক্ষের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, আবার যখন খুলনার এক পক্ষ বা কোনো একটি সংগঠনের ব্যক্তিরা এসে তাকে অনুরোধ জানালো বক্তব্য দানের জন্য, তখনও সে সেখানে বক্তব্য রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়ে দিল। তার পক্ষে তো দুইটা জায়গায় একই দিনে বক্তব্য রাখা সম্ভব না, কিন্তু সে ইচ্ছাকৃতভাবেই পরবর্তী যে প্রতিশ্রুতিটা দিল সেটা কিন্তু সে ইচ্ছাকৃত দিল, সে জানে যে তার পক্ষে যাওয়া সম্ভব না, তারপরেও সে প্রতিশ্রুতিবদ্ধ হলো, এটা এক ধরনের প্রতারণা। আচ্ছা, তারপরে আসছে প্রবঞ্চনামূলক কার্য সম্পাদন। প্রবঞ্চনামূলক কার্য সম্পাদন মানে কাউকে ঠকানো, মানে মিথ্যা কথা বলা বা বিপদে পড়ার জন্য যে কাজগুলা করতে হয়, এই ধরনের কাজ হলে সেটাকে প্রবঞ্চনামূলক প্রতারণা বলা হয়। আইনে প্রবঞ্চনামূলক কাজের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, তবে অন্যকে ঠকানোর উদ্দেশ্যে চতুরতা, তারপরে অপকৌশল, ছদ্মবেশ, পরে কপটতাকে প্রবঞ্চনা বলে ধরে নেওয়া হয়ে থাকে। তার মানে প্রবঞ্চনা নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তবে অন্য কোনো পক্ষকে ঠকানোর জন্য যে বিশেষ কৌশলগুলো অবলম্বন করা হয় এটাকেই বলা হয় প্রবঞ্চনা। আচ্ছা, এ সকল প্রবঞ্চনা কার্য সম্পাদন প্রতারণা বলেই গণ্য হয়। এই যে প্রবঞ্চনামূলক যেটা কার্য সেটাকেও প্রতারণা বলেই গণ্য করা হয়ে থাকে। আইন দ্বারা প্রতারণামূলক ঘোষিত কার্য সম্পাদন। এখন আইন যে কাজটাকে প্রতারণামূলক কার্য বলে ঘোষণা করেছে, সেই কাজটা যদি পুনরায় কারোর সাথে সম্পাদন করতে মানে উদ্যোগ গ্রহণ করা হয় সেটাকেই প্রতারণা বলা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যেমন কোনো সম্পত্তি যা মামলায় আছে অথবা সরকারের আওতাধীন রয়েছে, সেই সম্পত্তিটা যদি কারো কাছে কোনো পক্ষের কাছে বিক্রি করে তাহলে কি হবে, সে সেখানে ঠকার একটা সম্ভাবনা আছে, অথবা সে বিপদে পড়ার, যে পক্ষের কাছে বিক্রি করবে সেই পক্ষ বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য এই ধরনের কাজকে প্রতারণামূলক কাজ বলা হয়ে থাকে। কি বলা হয়েছে, আইন দ্বারা প্রতারণামূলক ঘোষিত কার্য সম্পাদন। যে
এই বিষয়টা নিয়ে মামলা চলছে অথবা সরকারের আওতাধীন, এটা তো অন্য ব্যক্তি কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবে না। যদি সে অন্য কোনো ব্যক্তি এই সম্পত্তিটা ক্রয় করে তাহলে কি হবে, সে ধরা খাবে বা ঠকে যাবে বা তার মানে বিপদ হবে, তাকে তার অর্থটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে। সেই ক্ষেত্রে এটাকে এই ধরনের কাজ যদি কেউ করে থাকে তাহলে সেটাকে প্রতারণার শামিল বলে গণ্য করা হয়ে থাকে। আচ্ছা, আর যদি বিক্রি করতে হয় তাহলে সমস্ত তথ্য প্রকাশ করে যদি বিক্রি করে তাহলে আর সেটা প্রতারণা বলে বিবেচিত হবে না। আচ্ছা, প্রতারণাটি চুক্তি সম্পাদনের উদ্দেশ্যেই সম্পাদিত হবে। প্রতারণাটি চুক্তি সম্পাদনের উদ্দেশ্যেই সম্পাদিত হবে। এখানে কি বলা আছে যে চুক্তিভুক্ত কোনো প্রতারণা করলে তা চুক্তি সম্পাদনের উদ্দেশ্যেই করা হলো কিনা তা দেখতে হবে। প্রতারণাটা যদি চুক্তির বাইরে অন্য কোনো বিষয় করা হয় তাহলে সেটা প্রতারণা বলে বিবেচিত হবে না বা সেটা প্রতারণার উপর প্রভাব ফেলবে না। সে যেটুকুর জন্য চুক্তি সম্পাদন হয়েছিল সেটুকুই মানে সম্পাদিত হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এখানে একটা উদাহরণ আছে, যেমন একটি কোম্পানি তার বিবরণ পত্রে বিভিন্ন তথ্যের সাথে ওয়াই এর নাম পরিচালক হিসাবে প্রকাশ করে। এক্স বিবরণপত্রের তথ্য বিশ্বাস করে কোম্পানিটির শেয়ার ক্রয় এবং ক্ষতিগ্রস্ত হয়। এক্স মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে কোম্পানি এবং ওয়াই এর বিরুদ্ধে মামলা করে। ধার্য হয় এক্স ক্ষতিপূরণ পাবে না, কারণ প্রদত্ত মিথ্যা বিবৃতি এক্স কে কোম্পানির শেয়ার ক্রয়ে বিশেষভাবে প্রণোদিত করে নাই। তাহলে যেহেতু এটা এক্স কে প্রণোদিত করে নাই সেজন্য এই বিষয়ে যে মামলাটি হয়েছিল সেটা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। প্রতারণাটি একটি পক্ষের ক্ষতি করে। আমরা জানি কি প্রতারণা কি করে, এক ব্যক্তি আরেক ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে করে থাকে। দুটি পক্ষ যেখানে চুক্তিবদ্ধ হয় সেখানে এক পক্ষ আরেক পক্ষের ক্ষতি করার জন্য বা ঠকানোর জন্য কি করে, প্রতারণার আশ্রয় গ্রহণ করে থাকে। প্রতারণা তো নিজে ঠকার জন্য কখনোই মানে চুক্তিবদ্ধ হয় না। সেজন্য প্রতারণাটা হবে এমন যাতে তার কার্যের জন্য বা তার প্রতারণার জন্য অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা জানলাম যে প্রতারণার ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য বা কি কি উপাদানগুলো লক্ষ্য করা যায়। এখন আমরা বলবো যে প্রতারণার পরিণাম বা ফলাফল কি হতে পারে। প্রতারণা করলে সেখান থেকে কি ধরনের পরিণাম আসতে পারে। 1872 সালে চুক্তি আইনে প্রতারণার ফলাফল বা পরিণাম উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে বিভিন্ন পক্ষ প্রতিকার পেতে পারে। প্রথম যে প্রতিকার সেটা হলো চুক্তি পালন, চুক্তি বাতিল বা প্রত্যাখ্যান। যার সাথে বা যে পক্ষের সাথে প্রতারণা করা হয়েছে সেই পক্ষ ইচ্ছা করলে চুক্তি বাতিল করতে পারে অথবা প্রতারণার ফলে ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি বাতিল বা প্রত্যাখ্যানও করতে পারে বা আরেক পক্ষকে চুক্তি পালনে বাধ্য করতে পারে। চুক্তি পালনে বাধ্যকরণ, আগেরটা আমরা কি করলাম, চুক্তি বাতিল বা প্রত্যাখ্যান। যার সাথে চুক্তি করা হয়েছে বা যে ক্ষতিগ্রস্ত পক্ষ বা প্রতারণা করা হয়েছে সে চুক্তিটা বাতিল করতে পারে। আর দ্বিতীয়টা হলো চুক্তি পালনে বাধ্যকরণ। যে প্রতারণামূলক চুক্তির ক্ষতিগ্রস্ত পক্ষ কি করতে পারে, চুক্তিটি বাতিল করতে পারে অথবা অন্য পক্ষকে চুক্তি পালনে বাধ্য করতে পারে। সে চুক্তিটা তো বাতিল করতে পারবেই, এছাড়া যে পক্ষ তার সাথে প্রতারণা করেছে সেই পক্ষকে সেই চুক্তিটা পালন করতে বাধ্য করতে পারে। অন্য পক্ষ যেভাবে মিথ্যা বর্ণনা দিয়েছিল চুক্তি পালনের মাধ্যমে এর বাস্তবায়নের জন্য দাবি করতে পারে। যেভাবে তাকে মিথ্যা বর্ণনা করা হয়েছিল বা যেভাবে প্রতারণা ছিল ঠিক সেইভাবে তাকে কাজটা করানোর জন্য বাধ্য করতে পারে। আচ্ছা, 3 নাম্বারটা হলো ক্ষতিপূরণ দাবি। যে পক্ষের সাথে প্রতারণা করা হয়েছে সে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সেই যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্ত পক্ষটি ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারে। তবে প্রতারণার দ্বারা যে পক্ষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় সেই পক্ষ সবসময় কিন্তু সঠিক ক্ষতিপূরণ পায় না। ক্ষতিপূরণ পেতে গেলে তাকে এই বিষয়গুলো ঘটেছে কিনা সেটা দেখতে হবে।
যে এই এই বিষয়গুলো যদি তার ক্ষেত্রে ঘটে থাকে তবে সে ক্ষতিপূরণ দাবি করতে পারে। প্রথমটা হলো চুক্তিভুক্ত কোনো পক্ষ নিজে বা তার মৌন সমর্থনের কারণে তার প্রতিদ্বন্দ্বীকে প্রতারণা করবে। যে পক্ষ নিজে বা তার মৌন সমর্থনের কারণে তার প্রতিনিধি প্রতারণা করলে। তারপরে আসছে প্রতারণার উদ্দেশ্য কোনো কাজ করা হলে বা তার সত্যিকার অর্থে অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত। প্রতারণার উদ্দেশ্যে যদি সে কাজ করে এবং এতে অন্য পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয় তবে সে ক্ষতিপূরণ পাবে। শুধু প্রতারণামূলক কাণ্ডের কারণে ক্ষতিগ্রস্তের সম্মতি আদায় করা হয়েছে বলে মনে হলো। তাহলে যদি কেউ মনে করে যে না শুধু এটা প্রতারণার উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটিয়েছে, তাহলে সে ক্ষতিপূরণ দাবি করতে পারবে। প্রতারণামূলক নীরবতার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষের সাধারণ চেষ্টা যদি সত্য উদ্ঘাটন করা যায় এবং চুক্তি বাতিল করা যায় তবে সাধারণ প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত পক্ষ সত্য উদ্ঘাটন করতে না পারলে প্রতিকার পাওয়া যায়। যে পরিমাণ মানে ক্ষতিগ্রস্ত পক্ষ যদি সত্য উদ্ঘাটন করতে পারে এবং সেটার জন্য সে মানে ক্ষতিপূরণ না পায়, তাহলে সেক্ষেত্রে সে প্রতিকার পাওয়ার দাবিদার। চুক্তি সম্পাদনের পর ক্ষতিগ্রস্ত পক্ষ যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রতিকারের জন্য আইনগত ব্যবস্থা নিতে পারে। চুক্তি অনুমোদন বা আইনগত ব্যবস্থা গ্রহণে অকারণে বিলম্ব করলে পরবর্তীতে সে দাবি করতে পারে না। তবে ক্ষতিগ্রস্ত পক্ষ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে তার পাওনা দাবি মানে ক্ষতির কারণটা দাবি করতে পারবে, কিন্তু সময়টা যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে সে সেটা পারবে না। তাহলে কি হলো যে কেউ যদি প্রতারিত হয় বা প্রতারণা কেউ করলে এই পরিণামগুলো বা ফলাফলগুলো তার ক্ষেত্রে ঘটে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস এখানেই শেষ। নেক্সট পরবর্তী সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।